রাজশাহী ও বগুড়া মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, 5 দফা না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। যেমন এই যে এসএসসি পাস করে তারা হলো নামের আগে ডাক্তার বসাতে যায়। সকল ড্রাগগুলো বিক্রি করা এবং এগুলো প্রেসক্রাইব করার অধিকার অলিখিতভাবে সবাই পেয়ে যাচ্ছে। আমরা যেন আরো ভালো সেবা দিতে পারি, এই দাবিগুলো মূলত সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই বানানো। সঠিক রায়ে আসতে পারছি ততদিন আমাদের কর্মবিরতি অব্যাহতি থাকবে। ইন্টার্নদের কর্মবিরতিতে ব্যাহত চিকিৎসা সেবা পাচ্ছে না, ডাক্তার না ট্রিটমেন্ট হবে না। ডাক্তার নিজ কার্যালয়ে যায় রোগীর সেবা দিবে এবং নিজের দাবি থাকলে সেই দাবি তার উপর মহলে সে দাবি তার চেম্বারে বসে করবে। এখন রাস্তায় ধর্মঘট করলে তার রোগী তো ট্রিটমেন্ট পাবে না। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন। ছাড় পাবে না কোনো অপরাধী, হুঁশিয়ারি উপদেষ্টা। চলতি সপ্তাহেই তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। অভ্যন্তরীণ টানাপোড়েনে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। বিভক্তি নেই, আছে নেতৃত্বের প্রতিযোগিতা, বলছেন নেতারা। ওএসডি অবসরে পাঠানো কর্মকর্তাদের আর্থিক অনিয়ম পাওয়া গেলেই মামলা, জানালেন সচিব। কারো বিরুদ্ধে অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করেনি সরকার। অপ্রয়োজনীয় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা নয় ছয়। আওয়ামী লীগ আমলে বেবিচকের দুর্নীতির নথি দুদকের হাতে। লোপাটে জড়িতদের বিচার দাবি। এবং মরুর বুকে ক্রিকেট ঝড়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুক্ষণ পর ভারত পাকিস্তান মহারণ। মাঝামরার সুপার ক্লাসিকো জিততে মরিয়া বাবর রেজওয়ানরা। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে 3 মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় চলা এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। বিক্ষোভকারীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সকালে রাজশাহী মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন ইন্টার্নরা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা যে ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছে না, তো স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য হলে আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার প্রয়োজন। আমাদের এখানে যেই পরিমাণ রোগী আছে তার তুলনায় ডাক্তার খুবই সংকট। এমবিবিএস এবং বিডিএস ব্যতীত বাংলাদেশে আসলে কেউ লিগ্যাল ওয়েতে ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না। এটা একটা ওয়ে, যে চেইনের বিষয়টা সেটা আসলে মেইনটেইন করা অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন। আমরা ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন দিচ্ছি, কর্মবিরতি, এবং আমরা প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত সকল শিক্ষার্থী ক্লাস বর্জন সহ সকল পরীক্ষা বর্জন করতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো আদায়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ, সুস্পষ্ট কোনো পদক্ষেপ পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও একই দাবিতে সোচ্চার শিক্ষানবিশ চিকিৎসকরা। তবে তাদের কর্মবিরতির কারণে বিপাকে চিকিৎসাধীন ও সেবা নিতে আসা রোগীরা। একটা রোগী এক মিনিট পর্যন্ত রোগী সেবা না পায়, সেই রোগী তো বাঁচবে না। রোগী তো সেরকম ভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না, ডাক্তার না ট্রিটমেন্ট হবে না। বগুড়ায় দাবি আদায়ে সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইন্টার্নরা। এতে সেলিমপুর এলাকা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম এবং রাজশাহী মেডিকেলে আছেন শাহিন আলম। প্রথমে সরাসরি যাচ্ছি শফিকের কাছে। শফিক,
মূলত ইন্টার্ন চিকিৎসকদের যেই আন্দোলন যেই কর্মবিরতি সেটি হচ্ছে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে। তারা বলছেন যারা এমবিবিএস এবং বিডিএস পাস না করে যারা ডাক্তার হতে চায় তাদের বিরুদ্ধে তাদের সেই আন্দোলন আজকের এই কর্মবিরতি, এবং সেখানে তারা 5 দফা দাবি তুলে ধরেছেন এবং সেই 5 দফা দাবির কিছুক্ষণ আগে কিন্তু তারা যে পরিচালক ছিলেন চট্টগ্রাম মেডিকেলে তাকে স্মারকলিপি দিয়েছেন এবং প্রিন্সিপালের কাছেও আরেকটি স্মারকলিপি দিব তারা জানাচ্ছেন। এখন যেহেতু দুপুরের সময় সেক্ষেত্রে কিন্তু এখন থেকে 1 ঘন্টা আগে এখানে কয়েকশো শিক্ষার্থী ছিল, এখন তারা দুপুরের সময় সেজন্য তারা বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য গেছে। যেটি জানিয়ে রাখি সেটি হচ্ছে তাদের 5টি দাবি দেওয়ার মধ্যে যেটি আরেকটি দাবি সেটি হচ্ছে তাদের চিকিৎসকদের সুরক্ষার কথা তারা বলছেন এবং যে 10,000-এর বেশি চিকিৎসক আরও নতুন চিকিৎসক নিয়োগের কথা বলছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনার কথা বলছেন। এবং তারা বলছেন যে আসলে যারা এমবিবিএস এবং বিডিএসসি সার্টিফিকেট না নিয়ে যারা প্রেসক্রিপশন দিচ্ছে সেটি যেন দেওয়া না হয়, যারা রোগীদের কোনো সমস্যা না হয়। তো এই যে তাদের সকাল থেকে যে অনির্দিষ্টকালের জন্য তারা যে কর্মবিরতি পালন করছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিছুটাও ব্যাঘাত ঘটছে। তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সেবা দেয়, সেক্ষেত্রে কিছুটা হলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে আমরা পরিচালকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এখানে যেহেতু অধিক সংখ্যক চিকিৎসক রয়েছে সেক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তবে শিক্ষার্থীদের যে আবেদন তারা বলছে তাদের যে দাবি সেই দীর্ঘদিনের দাবি সেটা যৌক্তিক দাবি। তারা বলছে দীর্ঘদিন তারা পরিশ্রম করে এমবিবিএস এবং বিডিএস পাস করার পরও তারা ডাক্তার হতে পারছে না, কিন্তু অনেকে এসে ম্যাট্রিক বা এসএসসি পাস করে ভুয়া ডাক্তার হয়ে যাচ্ছে, যেটি তাদের চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ছে। মূলত এই আন্দোলনটি হচ্ছে এই 5 দফাটি হচ্ছে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে যারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই যে আন্দোলন তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে। সারা দেশের ন্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও 5 দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি প্রধান ফটকের সামনে। আমরা দেখেছি তাদের যে ক্লাস পরীক্ষা এবং চিকিৎসকদের সেবা, চিকিৎসক হিসেবে তারা তাদের সেবা কার্যক্রম বাদ দিয়ে তারা কিন্তু তাদের শাটডাউন কর্মসূচি পালন করছে। এতে করে বিপাকে পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তারা বিপাকে পড়েছেন। আমরা জানি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কয়টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে সিনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু প্রতিটি ওয়ার্ডে 2 জন করে ইন্টার্ন চিকিৎসক থাকেন, কিন্তু আজকে বেলা 12টা থেকে তারা তাদের কর্মসূচি পালন করছেন। তারা তাদের যে ওয়ার্ডে গিয়ে যে সেবা দেওয়ার কথা সেটি কিন্তু তারা দিচ্ছেন না। এতে করে এক একটি ওয়ার্ডে যে পরিমাণ রোগী থাকেন তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। ফিরে একই কথা বলছেন যে এই দাবি, এই 5টা যে দাবি সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন সেটি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে শাটডাউন কর্মসূচি তার সর্বশেষ খবর। ছিলাম চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। অন্য প্রসঙ্গ, দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, খুনের মতো গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রায় প্রতিদিনই ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধ ঘটছে দেশে। জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা। বলেন, খুনি দর্শকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তা পার পেয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনি কঠোর অবস্থান নেন আইন প্রশাসন নিয়ে। সরকার যে ডেভিল হ্যান্ড অপারেশন চালু করলো, এরপরও কেন ডেভিলদের ধরা হচ্ছে না? আজ আমার নিরাপত্তা কোথায়? আমি
আমি একটা স্টুডেন্ট, আমি যে কোনো সময় বের হতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, কোথাও নিরাপত্তা পাচ্ছি না। আমরা অনেক কঠোর অবস্থায় যেতে বাধ্য হচ্ছি, কারণ এই সরকার আমরাই বসাইছি। যেহেতু তাদের কার্যকলাপে আমরা বুঝতেছি না, আমরা আমাদের জিনিসপত্রগুলো এখনো পাচ্ছি না, সাধারণ আইন শৃঙ্খলা আমরা পাচ্ছি না, তাহলে আমরা কঠোর অবস্থায় যেতে পারি। একই দাবিতে মহাখালীতে বিক্ষোভ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদেরও। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয়, তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তায় আমরা ভুগতে চাই না। আর সেই পরিস্থিতিতে আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। দর্শন কেন? দর্শন করার দুঃসাহস কেউ চিন্তা আনতে পারবে না। সরকার এরকম একটা কঠোর ব্যবস্থা নেবে, যদি না নেয় আমরা প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করব। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, পদে থাকলেও কাজের কাজ করছেন না স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। গত 24 ঘন্টায় 17টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকাতি, ছিনতাই কিংবা ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। অলরেডি কিন্তু আমরা 3 জনে ধরে ফেলছি এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। উপাচার্যের পদত্যাগ সহ 6 দাবি আদায়ে কেন্দ্র শহীদ মিনারে অবস্থান নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী নাজমুল সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। কয়েকদিন আগে খুলনার যে বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল যে বিশ্ববিদ্যালয় রয়েছে খুলনার, সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছিল 18 ফেব্রুয়ারি, সেই ঘটনার আসলে সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তির দাবি এবং বিচারের দাবি নিয়ে কুয়েট থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল, 82 জনের একটি প্রতিনিধি দল 2টি বাসে করে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এখন এই মুহূর্তে তারা অবস্থান করছেন। তারা মূলত বলছেন যে এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর তার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করবেন। তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি নিয়ে তারা যোগাযোগ করবেন, তাকে স্মারকলিপি তুলে দিবেন। সেইটি নিয়ে আসলে প্রধান উপদেষ্টা তাদেরকে কি বার্তা দিচ্ছেন, কতদিনের মধ্যে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে এবং এটির সুষ্ঠু তদন্ত প্রধান উপদেষ্টা থেকে রাষ্ট্র থেকে কিভাবে করা হবে, সেই সমস্ত বিষয় তারা শোনার পরে সেটি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করবেন। তারপরে তা আসলে তাদের পরবর্তী যে করণীয় তারা সেটি আসলে ঠিক করবেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এটির সুষ্ঠু বিচার না হবে তারা আসলে ক্যাম্পাসে ফিরে যাবেন না। কিন্তু তারা ক্যাম্পাসে ফিরে না গেলেও তাদের যে প্রতিনিধিরা এখানে আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা মূলত বলছেন যে তারা শহীদ মিনারে অবস্থানও করবেন না, তারা আন্দোলনও করবেন না। মূলত তারা এখন আর কুয়েটকে তারা নিরাপদ মনে করছেন না, কুয়েটকে তারা এখন মনে করছেন তাদের জন্য হুমকি, যে কারণে তারা আর কুয়েটে ফিরে যাবেন না। তারা এখান থেকে আসলে তারা তাদের যেই নিজ বাসা রয়েছে, স্থায়ী ঠিকানা, সেখানে তারা আসলে ফিরে যাবেন তাদের অভিভাবকের কাছে। যতক্ষণ পর্যন্ত তারা কুয়েটকে নিরাপদ মনে না করবেন ততক্ষণ পর্যন্ত তারা কুয়েটে ফিরে যাবেন না। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে এবং সেখান থেকে আসলে তারা আশ্বাস পেতে চান যে এই জড়িতদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সুষ্ঠু তদন্ত হবে এবং এটির বিচার তারা আসলে দেখতে চান। সেই দাবি নিয়ে তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। অভ্যন্তরীণ টানাপোড়েনে তরুণদের এই দলে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা।
তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শীর্ষ পদ নিয়ে মত পার্থক্যের বিষয়ে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলেও ছাত্রনেতারা বলছেন দলের মধ্যে বিভক্তি নেই, আছে নেতৃত্বের প্রতিযোগিতা। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠন করার কথা ভাবা হয়। তবে জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন শীর্ষ পদের দাবিদার হওয়ায় বাড়তি আরও 2টি পদ তৈরির আলোচনা তুঙ্গে। শীর্ষ পদের সংখ্যা বাড়ানোর আভাস দিয়েছেন দলের নেতারাও, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 4 শীর্ষ নেতৃত্ব বিশিষ্ট আছে, এই ফরম্যাটেই অনেকের এক ধরনের ঐক্যমত আছে। পাশাপাশি এর অন্য আলাপও আসছে যে সুপার 4 কিংবা সুপার 6 কিংবা 10 কিংবা হচ্ছে 15 থেকে 20 সদস্যের যদি একটা প্রথমে ছোট ফোরাম, মানে যেটা আর কি সিদ্ধান্ত গ্রহণের নানা ধরনের আলোচনায় চলমান, এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি। ছাত্র শিবিরের সাবেক একাধিক নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন নেতা যুক্ত হচ্ছেন না নতুন রাজনৈতিক দলে। তারা বলছেন দল গঠনের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব থাকায় আলী আহসান জোনায়েদ, রাফে সালমান রিফাত ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে যোগ দেবেন না। অন্যদিকে এই 3 জনের কার্যক্রমে শৃঙ্খলায় ঘাটতি এবং ফেসবুকে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটিরই কয়েকজন। নতুন দল নিয়ে কারো কারো ফেসবুক স্ট্যাটাসে শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের গুঞ্জন উঠেছে, তবে জাতীয় নাগরিক কমিটির নেতারা একে বিভক্তি হিসেবে দেখতে চান না। আমাদের মধ্যে কিন্তু জাস্ট ফেসবুক একটা দুটো পোস্ট, হয়তো মান অভিমান ক্ষোভ এইটাই রয়েছে, এটা নিয়ে, এবং এটা কিন্তু আবার সলভ হয়ে যেটা আমরা আলোচনা করে নিই। কিন্তু এত বড় একটা পার্টি, সেটা নিয়ে বিভিন্ন জনে কম্পিটিশন করবে, কথা বলবে, এই কথাটাকে অনেকেই বিভাজন হিসেবে দেখানোর চেষ্টা করে। আমরা যেটাকে বলি যে এটা আমাদের আসলে প্রতিযোগিতার অংশ। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম মোটামুটি চূড়ান্ত। দল ঘোষণার আগেই উপদেষ্টার পদ ছাড়বেন তিনি। সদস্য সচিবের দৌড়ে এগিয়ে আছেন আক্তার হোসেন। বাকি পদের দাবিদার কয়েকজন, তালিকায় আছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির পাটোয়ারি। জাতীয় সংসদ ভবনের সামনে নতুন দল গঠনের ঘোষণা আসতে পারে 26 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই। রোববার রাতে অভ্যন্তরীণ এক সভায় চূড়ান্ত হবে দলীয় সিদ্ধান্ত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো যেসব ডিসির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, এক্ষেত্রে এখনও কারো বিরুদ্ধে অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করেনি সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই অনিয়ম কারচুপির অভিযোগ রয়েছে। এর মধ্যে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও ভোট জালিয়াতির অভিযোগ ওঠায় দেশে বিদেশে সমালোচনার ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এসব নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে গত বুধবার 33 জন জেলা প্রশাসককে ওএসডি ও 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপারে দুর্নীতি ও আর্থিক লেনদেনের বিষয়ে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানালেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের সবার বিরুদ্ধে ঢালাও মামলা হবে না। 2014 ও 18 সালে দায়িত্ব পালনকারী যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ আছে, শুধু তাদের বিরুদ্ধে মামলা হবে। এরপর উপদেষ্টা পরিষদে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে। শূন্য থাকা 9টি মন্ত্রণালয়ের সচিব পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলেও জানান জ্যেষ্ঠ সচিব। অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা বঞ্চিত কর্মকর্তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা 4টা এসএসডি কমিটিতে 12 জন সচিব সিলেক্ট করতে পেরেছি। তার মানে কত হার্ডেলের মধ্যে আমি সিলেক্ট করতে হয়েছে। এরা অধিকাংশই বঞ্চিত এবং যোগ্য, এবং কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। সরকার কারো বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে না, বরং রাষ্ট্রের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মোখলেসুর রহমান।
প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার। রোববার দ্রুত রিভিউ শুনানির জন্য আবেদন করেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। পরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ 25 ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। আওয়ামী লীগের সময়ে দেয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াতে ইসলামী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানি 2রা মার্চ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 37টি মামলা হয়। এর মধ্যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের সময় 24টি। 2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় প্রথম কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। পরে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা হয় বেগম জিয়ার। 2 বছর 1 মাস 17 দিন জেল খাটেন তিনি। জুলাই আগস্ট গণহত্যা মামলায় 3 পুলিশ সদস্যকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, নির্ধারিত তারিখের আগেই তা দাখিল করা হবে। আরশাদ হোসেন সে হচ্ছে একজন ইন্সপেক্টর, আরেকজনের নাম হচ্ছে ইমাজ হোসেন ইমন, কনস্টেবল, যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে আরশাদ হোসেন অসম্ভব অ্যাগ্রেসিভ একজন অফিসার ছিল। এইখানে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার মুখ চেপে ধরার একটা ছবি আপনাদের কল্যাণে গোটা দুনিয়া দেখতে পেয়েছিল, ভাইরাল হয়েছিল। সেই আরশাদ হোসেনকে কে তার পেছনে তাকে এই ধরনের অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে, নির্দেশ দিয়েছে, সেই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এই দুজনকে আমরা ইন্টারোগেশনের অনুমতি দিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছে। রামপুরাতে 4 তলার কার্নিশে ঝুলে থাকা যে একজন যুবক আমির হোসেন, যাকে ঝুলে থাকা অবস্থায় পুলিশ একজন 6 রাউন্ড, আরেকজন আরো 6 রাউন্ড, মোট 12 রাউন্ড গুলি করে তাকে হত্যার চেষ্টা করে। সেই আমির হোসেন নিরাপত্তা বাহিনীর জন্য কোনো থ্রেট ছিল না, শুধুমাত্র অপরাধ করার উদ্দেশ্যে মানুষকে হত্যা করার একটা জিঘাংসার কারণে তাকে পরপর এভাবে গুলি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারকৃত যে চঞ্চল চন্দ্র সরকার নামে একজন পুলিশের এসআই, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য 1 দিনের জন্য অনুমতি চেয়েছি। আদালত সেটা মঞ্জুর করেছেন। প্রয়োজন নেই, তবুও শত শত কোটি টাকার প্রকল্প নিয়ে অর্থ অপচয় ও লোপাটের অভিযোগ উঠেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বিরুদ্ধে। আওয়ামী সরকারের সময় নেয়া অপ্রয়োজনীয় এমন প্রকল্প বাতিলের কথা জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রের টাকা অপচয় জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের প্রধান কার্যালয়, বিভিন্ন সুবিধা সম্বলিত ভবনটির নিচ তলায় থাকার কথা ছিল একটি মসজিদ, কিন্তু মূল নকশাকে চাপা দিয়ে সেখানে মসজিদ তৈরির বরাদ্দের অর্থ দিয়ে নির্মাণ করা হচ্ছিল বিমানের আদলে একটি জাদুঘর। পরিকল্পনা করা হয় অতিরিক্ত 20 কোটি টাকা দিয়ে আলাদা মসজিদ নির্মাণের, কিন্তু আওয়ামী সরকার পতনের পর বন্ধ হয়ে যায় অনিয়মকারীদের মিউজিয়াম নির্মাণযজ্ঞ।
অনিয়মের স্বর্গ গড়ে তোলা হয় বেবিচকের অনেক প্রকল্প জুড়েই। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সহ ছোট বড় অনেক প্রকল্পেই হাজার হাজার কোটি টাকার অনিয়মের নথি এখন দুদকের হাতে। বেবিচক বলছে প্রয়োজনীয়তা না থাকায় এমন 300 কোটি টাকার কার্যক্রম বন্ধ করেছে অর্থ মন্ত্রণালয়। 500 গাছ দূরে যেখানে একটা বড় মসজিদ আছে, তার পাশে আরেকটা বড় মসজিদ এবং আমার বিল্ডিং এর নিচে একটা বড় মসজিদ, তাইলে এই সিএটিসি স্কুলের পাশে মসজিদটা কি প্রয়োজন? মেইন ফোকাস হচ্ছে অপারেশনাল দিকে যত বেশি কাজ করা যায়, আমি ফোকাসড অন দ্যাট, যেটা আমাদের রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইকোনমিতে অবদান রাখবে, সেই কাজগুলোকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে আমি আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। লুটপাটে জড়িত বেবিচক ও বিমান মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। আগে যারা করেছিল কোন গ্রাউন্ডে করেছে, কি প্রয়োজনে করেছে, এটা তো জানা দরকার ছিল। তো এটা নিয়ে আমার মনে হয় তাদের একটা সুষ্ঠু তদন্ত হওয়া হোক, আর যদি এখানে দুর্নীতি হয় বা কোনো স্বার্থ জড়িত থাকে সেটারও তদন্ত হওয়া উচিত এবং বিচারের আওতায় আসা উচিত। উন্নয়নের নামে সাধারণ মানুষের দেয়া অর্থ কোনোভাবেই লোপাটের সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময়। আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে হবে। কর্পোরেট ট্যাক্সও একই প্রক্রিয়ায় দেওয়া যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এদিকে বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা চেয়ারম্যান বলেছেন অর্থনীতিতে ইতিবাচক ধারায় ফিরছে। বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া যত সহজ হয়, সময় তত কম লাগে। এতে খরচ কমে লাভবান হয় একটি দেশ। পাশাপাশি ওই দেশের সঙ্গে বাণিজ্যে আগ্রহ দেখায় অনেকে। কনসিডার করবে ইন্সপেকশন করার জন্য। তাই বাণিজ্য সহজ ও আধুনিকায়নে আগামী 4 বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর প্রকাশনা অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান জানান, রপ্তানি আয়সহ নানা খাতে ইতিবাচক ধারা ফিরছে। জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি আমাদের জন্য চিটাং পোর্ট হচ্ছে সবচেয়ে বড় পোর্ট। চিটাং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যেই সফটওয়্যার এবং যে ক্যাপাবিলিটি দরকার, সেটাকে আমাদের ইন প্যারালাল ডেভেলপ না করলে আসলে উই উইল ফেল। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, নতুনদের ব্যবসার সুযোগ করে দিতে কাজ করছে তার সংস্থা। জানান, আগামী বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক হচ্ছে। অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। অনলাইনে কর পরিশোধ যত বাড়বে, স্বচ্ছতা ও রাজস্ব আয় তত বাড়বে বলে জানানো হয় অনুষ্ঠানে। কিছুটা করেছি, হোঁচট খাচ্ছি, আপনাদের সহযোগিতা নিয়ে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কোনো রকম বিদেশি সহায়তা ছাড়াই প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় গভীর সমুদ্র বন্দর চ্যানেল খনন করছে চট্টগ্রাম বন্দর। এতে বছরে অন্তত 350 কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা অর্জন হবে দেশের। এই ড্রেজিংয়ের ফলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলের নাব্য বাড়ায় জাহাজ চলাচল নিরাপদ হবে বলে দাবি কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাতারবাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র বন্দরে 2023 সালে এপ্রিলে 13 মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে গভীর সমুদ্র বন্দর যুগে প্রবেশ করে বাংলাদেশ। গভীর এই সমুদ্র বন্দরে 14.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম চ্যানেল নির্মাণ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের 2 বছরের মধ্যে চ্যানেলের বিভিন্ন জায়গায় পলি জমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা নেমে এসেছে 10 মিটারে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি রক্ষায় চট্টগ্রাম বন্দর নিজস্ব ড্রেজার খনক দিয়ে শুরু করেছে খনন কাজ। গত মাসে প্রথম দফায় ড্রেজিং করা হয়। খনক এতদিন কর্ণফুলী ড্রেজিং করলেও এবারই প্রথমবারের মতো গভীর কোনো সমুদ্র বন্দরের চ্যানেল ড্রেজিং করছে। এতে করে বছরে কমপক্ষে 350 কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি সক্ষমতা ও দক্ষতা অর্জন করছে চট্টগ্রাম বন্দর। গত 1 বছরে আমরা বেশ কয়েকটি সার্ভে করেছি। সার্ভে করে দেখেছি এখানে নাব্যতা বেশ হ্রাস পেয়েছে।
তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে, তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই জাহাজটা এখানে কাজ করবে কন্টিনিউয়াসলি। ড্রেজিংয়ের নানা চ্যালেঞ্জ নিতে হচ্ছে খনককে, বিশেষ করে ব্রেক ওয়াটার ও চ্যানেলটি এখনও স্থিতিশীল না হওয়ায় পলি জমছে। সেই সঙ্গে সাগর থেকে জোয়ার ও জাহাজের সঙ্গে আসা পলিও বের হওয়ার সুযোগ না পাওয়ায় নাব্যতা কমেছে চ্যানেলে। তবে এসব মোকাবেলা করে ড্রেজিং করছে বন্দরের একমাত্র খননকারী এই জাহাজ। এছাড়া টেন্ডারের মাধ্যমে কাজ করা ড্রেজারগুলো থেকে খনকের সক্ষমতা বেশি হওয়ায় সফলতাও বেশি হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি, তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে, আশা করি এগুলো যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। 2016 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নেয় সরকার। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত 14.3 কিলোমিটার দীর্ঘ, 16 মিটার গভীরতা এবং 250 মিটার চওড়া এই চ্যানেল নির্মাণ হয় বিদ্যুৎ প্রকল্পের আওতায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ বালু উত্তোলনে ক্ষত বিক্ষত হচ্ছে শেরপুরের সবকটি নদী। ভেঙে যাচ্ছে নদীর পাড়, নষ্ট হচ্ছে ফসলি জমি। কিছুদিন পর পর জেলা প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নিলেও ঠেকানো যাচ্ছে না বালু খেকোদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদী, দুই পাড়সহ নদীর মাঝখানে বালুর স্তূপ ও গর্ত দেখে মনেই হতে পারে এখানে তৈরি করা হচ্ছে বড় কোনো স্থাপনা, কিন্তু না, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় এমন ক্ষত বিক্ষত অবস্থা। এছাড়া বালু উত্তোলনের কারণে নদীর ওপর নির্মিত ৪৪ সেতুর পিলারগুলোর নিচ থেকে সরে গেছে মাটি। যে কোনো সময় সেতুটিতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অবৈধভাবে বালু উত্তোলন রোধে কিছুদিন পর পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা সহ ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়ার পর তিনি নতুন ড্রেজার বসিয়ে আবারও শুরু হয় বালু তোলার মহোৎসব। বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার দুর্গম এলাকায় চলে এমন ইঁদুর বিড়াল খেলা। সারাতে সব দিয়ে আমাদের পড়াশোনায় অনেক সমস্যা হয়। প্রতি রাতেই তো এখান থেকে মোটামুটি 1-200 টাকা বালু আর কি উত্তোলন হয়। আবাদি জমি বিনষ্ট হয়ে যাচ্ছে বালু উত্তোলন হলে। নদী হলো প্রাকৃতিক সম্পদ, যখন আপনার এই নদীটা ক্ষতির মুখে হয়ে পড়তেছে এই বালু তোলার কারণে, নিজের তল থেকে আমাদের বিদেশ হুমকির মুখে পড়ে গেছে। ধ্বংস করে যাওয়ার পরে দেয়, আবার নতুন করে আবার ওরা এগুলি আবার নিয়ে আবার সরঞ্জামাদি নিয়ে এখানে হাজির হয়ে যায়। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে স্থানীয়দের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। সর্বোচ্চ চেষ্টা করছি আমরা এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন অভিযান। এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজন সহযোগিতা কামনা করি। অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় গত 10 মাসে জেলায় 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজাসহ 27.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ধ্বংস করা হয়েছে বিপুল সংখ্যক ড্রেজার মেশিন। সময় সংবাদ, শেরপুর। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ EMEর বাৎসরিক অধিনায়ক সম্মেলন। সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সৈয়দপুর সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনা কর্মকর্তারা। পরে EME সেন্টার অ্যান্ড স্কুল পরিদর্শন করেন সেনাপ্রধান। প্রতিষ্ঠানটিতে কর্মরতদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। এ সময় সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হোয়াইট হাউসের প্রেস সচিব জানান, প্রায় 3 বছর ধরে চলা এই সংঘাত বন্ধে চলতি সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের সঙ্গে খনিজ সম্পদ নিয়েও চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন ইস্যুতে আলোচনায় শিগগিরই ট্রাম্প পুতিন বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রায় 3 বছর ধরে চলা এই সংঘাত বন্ধে এ সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছার ব্যাপারে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরুর দায় জেলেনস্কির কাঁধে চাপালেও এবার ভিন্ন সুর ট্রাম্পের কণ্ঠে। শনিবার ওয়াশিংটনে একটি সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, রাশিয়ায় ইউক্রেনে আক্রমণ করেছে, তবে জেলেনস্কি এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রুশ আক্রমণ এড়াতে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। একই সঙ্গে ট্রাম্প জানান, শিগগিরই খনিজ নিয়ে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হবে। I've spoken to President Putin and I think that thing is going to end, but it's got to end. It's a horrible, horrible thing to watch. ইউক্রেন যুদ্ধ নিয়ে কড়া অবস্থান নেয়ায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। পশ্চিমা দুই নেতাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কিয়েভের পক্ষে নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় শিগগিরই ট্রাম্প পুতিন বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। কাঙ্ক্ষিত ম্যাচে কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করবে পাকিস্তান। হেড টু হেড পরিসংখ্যান আর আসরের প্রথম ম্যাচের ফলাফলে আত্মবিশ্বাসী ইন্ডিয়া। চাপমুক্ত থেকে খেলতে চায় তারা, জানিয়েছেন শুভমান গিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল না পাঠানো ভারতকে উচিত জবাব দিতে মরিয়া ম্যান ইন গ্রিন। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। অনুশীলনে চনমনে বিরাট কোহলি। আর মাত্র 15 রান করলেই ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে 14,000 রান ছুঁয়ে ফেলবেন। এই মুহূর্তে ব্যাট আসছে না, তবুও নির্ভার ওডিআই এর সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়টা শেষ পর্যন্ত কঠিন হয়নি, তাই নির্ভার কোহলি রোহিতরা। ঐচ্ছিক অনুশীলনে কিছুটা হালকা মেজাজে কোহলি আর হার্দিক পান্ডিয়া। মর্যাদার লড়াই হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে মাত্র 4 ম্যাচ হারের পরিসংখ্যান স্বস্তি দেবে তাদের। তার উপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে করেছে শুভ সূচনা, তাই বেশ আত্মবিশ্বাসী গৌতম গম্ভীরের দল। টস মুঝে অনেস্টলি লাগতা নেই ইতনা বড়। যেহেতু ডিউয়ের বিষয় নেই, তাই টস নিয়ে মাথা ব্যথা নেই। ডিউ না থাকলে বড় ম্যাচে যারা পরে ব্যাটিং করে তারা কিছুটা চাপে থাকে। চাপমুক্ত থেকে যারা খেলতে পারবে তাদের জয়ের সম্ভাবনা বেশি। कोई भी बड़ा मैच होता है। উল্টো চিত্র পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে বিগ ম্যাচের আগে তারা আত্মবিশ্বাস খুঁজতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে 5 ম্যাচের 3টিতে জয়ের পরিসংখ্যানে। আয়োজক হয়েও কেবল ভারতের কারণেই এ ম্যাচ দুবাইয়ে খেলতে হচ্ছে পাকিস্তানের, তাই এটাকে তারা দেখছে জবাব দেওয়ার মঞ্চ হিসেবেও। চাপ অবশ্যই আছে। চাপ না থাকলে ভারত পাকিস্তান ম্যাচ হলো নাকি, এটা থাকতে হবে, তখনই প্লেয়ারের সেরা পারফরমেন্স দেখা যাবে। দুবাইয়ের মন্থর উইকেটও আশা জাগাচ্ছে রিজওয়ানের দলের। গত বছর একই রকম কন্ডিশনে শ্রীলঙ্কায় হেরেছে ভারত। আগে ব্যাট করে 200-র আশেপাশে স্কোর করেই জিতেছে লঙ্কানরা। পাকিস্তানিরাও নিশ্চয়ই সেটা মাথায় রাখছে। কন্ডিশন অনুযায়ী আবারও 3 স্পিনার নিয়ে নামতে পারে ভারত। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না তারা, তবে পাকিস্তান কিছুটা ঝামেলায় আছে। স্পিনার আবরার ফাহাদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। ফখর জামান ছিটকে যাওয়ায় স্কোয়াডে ঢুকেছেন এমামুল হক। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বাবর আজম। গুঞ্জন রয়েছে অসুস্থতার কারণে হোটেলেই ছিলেন তিনি। মুখোমুখি সবশেষ 11 ওয়ানডেতে 9 জয় নিয়ে পরিষ্কার আধিপত্য ভারতের। ফুটবলে যেমন আছে ব্রাজিল আর্জেন্টিনা, ক্রিকেটে তেমন ভারত পাকিস্তান। ম্যাচ মাঠে গড়ানোর অনেক আগে থেকেই চলছে জল্পনা কল্পনা। মর্যাদার ফাইটে কেউ কাউকে ছাড় দেবে না এক বিন্দু। ক্রিকেট ক্লাসিকোতে বুঁদ হয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে দুবাই আছেন সহকর্মী মাকসুম আলম খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ের আগে সমর্থকদের উন্মাদনা ও দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম,
শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 দফা আদায় বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, ব্যাহত চিকিৎসা সেবা, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। ডাকাতি ছিনতাই ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন। ছাড় পাবে না কোনো অপরাধী, হুঁশিয়ারি উপদেষ্টার। এবং চলতি সপ্তাহেই তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। অভ্যন্তরীণ টানাপোড়েনে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। বিভক্তি নেই, আছে নেতৃত্বের প্রতিযোগিতা, বলছেন নেতারা। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।